শ্রেণীবিভাগ। আজকের ক্লাসে আমরা চলে যাব হিমবাহের কিছু গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে প্রথমে আলোচনা করব। দেন আমরা চলে যাব হিমবাহের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো হয় সেগুলো নিয়ে ফুললি আলোচনা করব। তো তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন হওনি তাদেরকে বলবো যে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এই নাম্বারে, অর্থাৎ 9332557655 এই নাম্বারে SMS করো, তাহলে তোমাদের আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমরা জয়েন করিয়ে নেব। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকের প্রথম যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে হিমরেখা। প্রথম যে বিষয়টা জানবো সেটা কি না, হিমরেখা। হিমরেখা কি যদি আমরা দেখি তাহলে দেখব যে পাহাড়ের উপরে একটা নির্দিষ্ট উচ্চতার উপর কি জমতে থাকে, বরফ জমতে থাকে, তাই না? একটা নির্দিষ্ট উচ্চতার উপরে বরফ জমতে থাকে এবং সেখানে কি হয় না সারা বছর বরফ জমে থাকে। তো যে রেখার, এই যে দেখো একটা রেখা আমি এখানে টেনেছি, এই রেখার ঠিক উপরে সারা বছরই কি থাকে, বরফ জমে থাকে। তো এই রেখাটাকে আমরা কি বলে থাকবো, যে ইন জেনারেল হিমরেখা বলে রাখবো। মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা কাল্পনিক রেখা। এটা যে ওই আহ, ধরে বেঁধে কিছু একটা রেখা তা কিন্তু না, এটা একটা কাল্পনিক রেখা। তাহলে এটাকে আমরা কি বলবো, হিমরেখা। হিমরেখা কাকে বলবো আমি আবারও বলে দিচ্ছি, না পর্বতের উপরে যে যে যেখানে মানে যে স্তরের পরের থেকে কি হচ্ছে না সারা বছর বরফ জমে থাকছে, সেই রেখাটাকেই আমরা কি বলবো, হিমরেখা বলে থাকবো। ওকে, যদি আমরা দেখি যে ক্যারেক্টারিস্টিক্স বা এর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমেই এর বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার যে বৈশিষ্ট্য আমরা এটা পাবো সেটা হলে এটা ঋতু অনুযায়ী কিন্তু এই রেখা ওঠা নামা করে। কি বললাম, ঋতু অনুযায়ী এই হিমরেখার পরিবর্তন হয় বা ঋতু অনুযায়ী এটা ওঠানামা করে। এবার চলে আসি, যদি আমরা দেখি যে গ্রীষ্মকাল বা গরমকালে, গরমকালে কিন্তু এই রেখা উপরের দিকে যায়, কারণ গরমকালে বরফ গলতে শুরু করে, তখন কি হয় ওই বরফ গলার কারণে এই রেখা উপরের দিকে চলে যায়। ঠিক আছে, উপরের দিকে চলে যায়। যদি শীতকালে দেখি তাহলে কিন্তু এই রেখা শীতকালে আরো নিচের দিকে নেমে চলে আসে। ঠিক আছে, তাহলে এটা আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য গেল। তাহলে শীতকালে এই রেখার উচ্চতা কি হয়, কমে যায়, আর গ্রীষ্মকালে এই রেখার উচ্চতা কিন্তু বেড়ে যায়। 2 নম্বর 3 নম্বর বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। 4 নম্বর যদি দেখি তাহলে আমরা দেখব যে এই রেখা অক্ষাংশের ভিত্তিতে আলাদা আলাদা রকমের হয়। কেমন হয় দেখো, আমাদের এই পৃথিবী, এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা 0 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি এই 90 ডিগ্রিতে সূর্য কি করে, লম্বভাবে কিরণ দেয়, তাই না? 90 ডিগ্রিতে সূর্য কিভাবে কিরণ দেয়, লম্বভাবে কিরণ দেয়। সেই জন্য এই মেরু অঞ্চল কিসে ঢাকা থাকে, বরফে কিন্তু ঢাকা থাকে, আমরা জেনেছি এর আগে। তো এই যে মেরু অঞ্চল, বরফে যে অঞ্চলটা ঢাকা রয়েছে, এই অঞ্চলে এই হিমরেখা উচ্চতা কিন্তু কম হয়। এই অঞ্চলে এই হিমরেখার উচ্চতা কম হয়। কিন্তু এই নিরক্ষীয় অঞ্চলে সব সময় এভারেস্ট তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রির কাছাকাছি থাকে, তাই না? তো সেই কারণে এই নিরক্ষরেখার উপরে হিমরেখার উচ্চতা কিন্তু অনেক বেশি হয়। এখানে হিমরেখার উচ্চতা কিন্তু অনেক বেশি হয়। ওকে, চলো তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা কম হয়, নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার উচ্চতা অনেক বেশি হয়। আমরা যদি দেখি যে নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার উচ্চতা কত, 6 নম্বর বৈশিষ্ট্যে, তাহলে আমরা দেখব নিরক্ষীয় অঞ্চলে উচ্চতা প্রায় 5330 মিটারের কাছাকাছি। 5330 মিটারের কাছাকাছি। ওকে, চলো তাহলে আমরা দেখলাম যে হিমরেখা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 1, অক্ষাংশের উপর নির্ভর করে। 2, আমরা যদি দেখি উচ্চতার উপর নির্ভর করে। 3, আমরা যদি দেখি ভূমির ঢালের উপর নির্ভর করে। ওকে, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু আমাদের হিমরেখা নির্ভর করে। ওকে, চলো এরপরে চলে আসো। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাকসুন। দেখো বাকসুন কি, এই ধরো আমাদের পার্বত্য অঞ্চল, তো এই পার্বত্য অঞ্চলে কোথাও যদি হিমবাহ এইরকম ভাবে ফাটল সৃষ্টি করে,
এইভাবে ধরো এদিক থেকে হিমবাহ বয়ে আসছিল, এইভাবে ক্র্যাক তৈরি করলো। এই যে ক্র্যাকটা তৈরি হলো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বাকসুন। পরবর্তী পয়েন্ট বাকসুন। বাকসুন, তো বাকসুন কি? তোমরা দেখে বুঝতেই পারছো হিমবাহের প্রবাহের পথে, হ্যাঁ, পর্বতের গায়ে, এটা পর্বত, এই পর্বতের গায়ে দেখো কি হয়েছে, গা বেয়ে হিমবাহের মধ্যে যে উলম্ব গভীর গর্তের সৃষ্টি করছে, এই যে যে গভীর গর্তটা সৃষ্টি হয়েছে, এই গর্তটাকে আমরা কি বলবো? এই যে গভীর গর্তটা সৃষ্টি হয়েছে, গভীর গর্তটা সৃষ্টি হয়েছে, এটাকে আমরা কি বলবো? বাকসুন বলবো। এটা যদি আমরা ক্যারেক্টারিস্টিক্সে চলে আসি, বৈশিষ্ট্যে চলে আসি, প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা এটা পাবো সেটা কি না, এটা উচ্চ পার্বত্য অঞ্চলে, দেখো এটা উঁচু পার্বত্য অঞ্চলে দেখা যায়, তাহলে এটা কোন অঞ্চলে দেখা যায়? উচ্চ পার্বত্য অঞ্চলে, পার্বত্য অঞ্চলে কিন্তু এটাকে লক্ষ্য করা যায়। ওকে, নেক্সট যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এই উঁচু পার্বত্য অঞ্চলে যে ফাটল সৃষ্টি হচ্ছে, যে ক্র্যাক সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা কি বলবো? বাকসুন বলবো। ঠিক আছে, এবার চলে আসো, এই ফাটলটা কিন্তু কি প্রকৃতির হয়? এই ফাটলটা হয় উলম্ব প্রকৃতি, দেখো একদম সোজা লম্বা হয়ে চলে গেছে, এটাকে আমরা কি বলবো? এটাকেই আমরা বাকসুন বলবো। ঠিক আছে, আর এই ফাটলের গভীরতা কিন্তু অনেক বেশি হয়, এই ফাটলের গভীরতা কি হয়? অনেক বেশি হয়। ওকে, ফাটলের গভীরতা কিন্তু প্রচুর বেশি হয়। আর এই বাকসুন্ডের উপরে হালকা যখন ওই নেভেগুলো পড়ে বা তুলোর মতো যে বরফ পড়ে, তখন কিন্তু এই পর্বতারোহীরা ভুল করে এই, এটা কি করে, পর্বত আরোহীদের জন্য বিপদ, বিপদের সম্মুখীন হয়, কারণ এর মধ্যে পড়লে আর কিন্তু উঠতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর পয়েন্ট পেলাম, সেটা কি? বাকসুন। এবার দেখো এই যে করাতের মতো, এই যে করাতের মতো যে জায়গাটা তৈরি হয়েছে, এটাকে বলা হয় ক্রেভাস। কি বলা হয়? ক্রেভাস। এটা বাকসুন্ডের মতো অত বেশি গভীর হয় না, এটা বাকসুন্ডের মতো অত বেশি গভীর হয় না। এটা কোথায় হয়? হিমবাহের পৃষ্ঠদেশে সরাসরি এই যে আড়াআড়ি যে তৈরি হয়েছে, আড়াআড়ি ভাবে তৈরি হয়েছে, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা এই যে সমান্তরাল ফাটল তৈরি হয়েছে, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা ক্রেভাস বলে থাকি। ঠিক আছে, আর এই ক্রেভাস যে বৈশিষ্ট্যে যদি চলে আসি, তাহলে আমরা দেখব, আমি একটু আগেই বললাম যে পৃষ্ঠদেশের ফাটল সৃষ্টি হয়, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, এটা কি করে না, এর গভীরতা কিন্তু কম হয়। এই বাকসুন্ডের গভীরতা প্রচুর হয়, কিন্তু এর গভীরতা কি হয়? কম গভীর। হ্যাঁ, এর গভীরতা কিন্তু সেইভাবে কম না। আর এই যে ফাটলটা, এই ফাটলটা কিন্তু আড়াআড়ি সৃষ্টি হয়, দেখতে পাচ্ছ, আড়াআড়ি ভাবে ফাটলটা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আর কি, এটা কিন্তু পর্বতারোহীদের জন্য মোটেই বিপজ্জনক নয়, এটাতে খুব বেশি গভীর হয় না, সেই জন্য পর্বতারোহীদের জন্য খুব বেশি বিপজ্জনক না। আর এটা দেখতে কিসের মতো হয়? অনেকটা মোরগের ঝুঁটির মতো দেখতে হয়। কিসের মতো দেখতে হয়? এটা দেখতে অনেকটা কি হয়? মোরগের ঝুঁটির মতো দেখতে কিন্তু এটা হয়। ওকে, চলো এরপর চলে আসো, তাহলে আমরা কি পেলাম? আমরা বাকসুন পেলাম, ক্রেভাস পেলাম। এবার চলে আসো র্যান্ড ক্রাফট। হ্যাঁ, র্যান্ড ক্রাফট আমরা দেখে নেব। এর আগের দিন আমরা বোধহয় সার্ক বা করিনি, আজকেই আমরা আলোচনা করে নেবো সার্ক করি নিয়ে। তো প্রথমেই শুনে নাও র্যান্ড ক্রাফটটা কি, একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে বিষয়টা। দেখো, এই যে পর্বত গাত্র না, এখানেই আমি দেখিয়ে দিচ্ছি, আলাদা করে ছবি আঁকছি না, এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো র্যান্ড ক্রাফটটা কি, 1 মিনিট, দেখো দেখো এইভাবে হিমবাহ রয়েছে, এটাকে আমরা বাকসুন বলেছিলাম। তো এই যে পর্বত গাত্র আর হিমবাহের মাঝের যে ফাঁকা জায়গাটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় র্যান্ড ক্রাফট। ঠিক আছে,
এটাকে কি বলা হয়? র্যান্ড ক্লাফট। তাহলে দেখো র্যান্ড ক্লাফট কোনটা? বাকশুন্ড কি হয়েছিল? পর্বতগাত্রের দেয়ালে হিমবাহের মধ্যে যে ফাটলটা তৈরি হয়েছিল সেটাকে আমরা কি বলছি? না সেটাকে আমরা বলছি না র্যান্ড ক্লাফট, বাকশুন্ড। কিন্তু পর্বত গাত্রের সাথে হিমবাহের যে পার্থক্য, ঠিক আছে, মানে এই যে হিমবাহের মস্তক এর সাথে আমাদের এই যে মাঝের যে ফাটলের জায়গাটা, ফাঁকা জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলছি? এই জায়গা, দেখো পর্বতের সঙ্গে এটার কোনো কানেকশন নেই। এই যে জায়গাটা, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি র্যান্ড ক্লাফট, ঠিক আছে। আর এই এই যে ফাঁকা জায়গাটা কিসের সাথে সম্পর্কিত? না সার্কেল খাড়া মস্তক প্রাচীর ও হিমবাহের মধ্যে গড়ে ওঠে, ঠিক আছে। আর জেনারেলি এটা কোন উচ্চতায় গড়ে ওঠে? নিম্ন হিমবাহ উচ্চতা বা নিম্ন উচ্চতায় কিন্তু এটা আমরা দেখতে পাই, ঠিক আছে। চল, তাহলে আমরা র্যান্ড ক্রাফট পেয়ে গেলাম। এরপর চলে আসো, এখান থেকে আরো একটা উল্লেখযোগ্য জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সিরাক। সিরাক কি জিনিস? না হিমবাহ উপত্যকার যে ক্রেভাসগুলো চারিদিক থেকে পরস্পর সেট করলে চূড়ার আকৃতির সৃষ্টি হয়। এই যে ক্রেভাসগুলো যদি চারিদিক দিয়ে সৃষ্টি হয় তাহলে সেটা কিসের মতো তৈরি হয়? না চূড়ার আকৃতির সৃষ্টি হয়। তখন সেটাকে আমরা কি বলে থাকি? তখন সেটাকে কিন্তু আমরা সিরাক বলে থাকি। বলে বোঝা গেল? তাহলে সিরাক কি? না আমাদের যে ক্রেভাসগুলো চারিদিক থেকে যদি একসাথে যুক্ত হয়ে যায়, মানে পর্বতের চারিপাশ দিয়ে যদি একসাথে যুক্ত হয়ে যায়, তো এটা কিসের মতো দাঁড়ায় দেখতে? না এটা অনেকটা চূড়ার আকারে সৃষ্টি হয়। এটাকে ভাষায় সুইস ভাষায় বা সুইজারল্যান্ডের ভাষায় কি বলা হয়ে থাকে? সিরাক বলা হয়ে থাকে, ঠিক আছে। এটার যদি উৎপত্তি দেখি, ভূমির ঢাল যদি অধিক বেড়ে যায়, এই যে ভূমির ঢাল যদি খুব বেড়ে যায়, তাহলে কিন্তু এটার উৎপত্তি হতে আমরা লক্ষ্য করে থাকি। ওকে, তাহলে আমরা এত সময় ধরে যেগুলো আলোচনা করলাম সেগুলো কি ছিল? না আমাদের হিমশৈল, মানে হিমবাহের কিছু উপাদান ছিল। আর একটা জিনিস এখান থেকে জেনে নাও, সেটা হচ্ছে হিমশৈল। কি সেটা? হিমশৈল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হিমশৈলেই আঘাত পেয়ে, এই হিমশৈলতেই আঘাত পেয়ে কি হয়েছিল? না টাইটানিক জাহাজ কিন্তু ডুবে গেছিল, তোমরা সকলেই জানো। দেখো ইন জেনারেল যদি আমরা দেখি, হিম অর্থে বরফ, শৈল অর্থে পাহাড় বা শিলাখণ্ড, ঠিক আছে। তো হিমশৈল কি? না বরফের শিলাখণ্ড। হিমশৈল কি? না বরফের শিলাখণ্ড। প্রথমে মাথায় রাখতে হবে, এই যে বরফের শিলাখণ্ডের কথা আমরা বলছি বা বরফের কথা বলছি, বরফের 1 ভাগ কিন্তু জলের উপরে থাকে, বাকি 9 ভাগ বা বৃহৎ অংশটা এটা কিন্তু টোটালি জলের উপরে ভাসতে থাকে, ঠিক আছে। এই যে দেখো হিমশৈলটা যেটা রয়েছে আমাদের এখানে, আমি তোমাদের সামনে যেটা তুলে ধরেছি, এই হিমশৈলের কি হয়? না 1 ভাগ জলের উপরে থাকে, এই যে দেখতে পাচ্ছ, বাকি 9 ভাগ কিন্তু জলের তলে থাকে। তো যেটা হয়েছিল আমাদের টাইটানিক জাহাজের ক্ষেত্রে, টাইটানিক জাহাজের ক্যাপ্টেন কিন্তু মনে করেছিল যে এখানে যে পরিমাণ হিমশৈল আছে সে কি করতে পারবে? না কেটে নিয়ে বেরিয়ে যেতে পারবে। কিন্তু কি হয়েছে? না সে কিন্তু কেটে নিয়ে বেরিয়ে যেতে পারেনি, যার দৌড়ান জাহাজটা কিন্তু কি হয়েছে? অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে। তাহলে যদি আমি হিমশৈলের অনুপাত দেখি, কি পরিমাণ জলের উপরে থাকে? 1 অনুপাত যদি জলের উপরে থাকে, তাহলে 9 অনুপাত কিসের তলে থাকে? জলের নিচে কিন্তু থাকে। আর হিমশৈল কি? হিমশৈল কিন্তু মেরু অঞ্চলে, আমাদের যে মেরু অঞ্চলগুলো রয়েছে এই পাশ আর এই পাশ, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে, এই মেরু অঞ্চলে ভাসমান বরফের শিলা, ভাসমান বরফের শিলাকে আমরা কি বলে থাকি? হিমশৈল কিন্তু বলে থাকি। আর এটা এই অঞ্চলে এই হিমশৈলের কারণে জাহাজ চলাচলে কিন্তু ভীষণভাবে বিঘ্ন ঘটে, বা জাহাজ চলাচলের জন্য কিন্তু ভীষণভাবে ব্যাঘাত ঘটে। কি অঞ্চলে? না মেরু অঞ্চলে, ঠিক আছে। চলো, এরপর আমরা চলে আসব হিমবাহের সঞ্চয় কার্যের ফলে কিছু ভূমিরূপগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিসের সঞ্চয় কার্যের ফলে? হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট কিছু ভূমিরূপ নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তারপর রাত্রের ক্লাসে আমরা চলে যাব হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট আউট করে দেবো কোশ্চেন, সেগুলো নিয়ে আমরা রাতের ক্লাসে আসছে। আজ রাত 8:30টার সময় তোমাদের আমি আবারও ক্লাস দেবো।
যেহেতু তোমাদের কিছুদিন ক্লাস হয়নি সেহেতু তোমাদের আজই আমি দুটো ক্লাস পরপর দিয়ে দিচ্ছি। ওকে, চলো তাহলে এবার আমরা জানবো কি হিমবাহের সঞ্চয় কার্যের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো প্রথমে আমরা জানবো। তো ক্ষয় কার্যের ফলে প্রথম যে ভূমিরূপ আমাদের তৈরি হয় সেটাকে বলা হয় হিমদ্রোণী। হিমদ্রোণী কি না, পর্বত যেখানে রয়েছে সেখানে হিমবাহ প্রবাহের জন্য কি হয়েছে না, এই ধরনের, আমি একটু ছবিটা বোঝানোর চেষ্টা করছি। দেখো এই যে যে জায়গাটা, দেখো এই যে যে জায়গাটা কি আকৃতির ভূমিরূপ তৈরি হয়েছে এখানে, যদি আমরা দেখি, দেখো দেখতেই পাচ্ছ এই জায়গাটা কি আকৃতির ভূমিরূপ তৈরি হয়েছে, এটা না ইউ আকৃতির ভূমিরূপ, তাই না? এটা দেখতে কিসের মতো, ইউ আকৃতির মতো। এই যে ইউ আকৃতি হিমবাহ এইভাবে প্রবাহিত হওয়ার দরুন এখানে ক্ষয়প্রাপ্ত হয়ে ইউ আকৃতির যে হিমবাহ সৃষ্টি করে তাকে আমরা কি বলে থাকি না হিমদ্রোণী বলে থাকি। ক্লিয়ার? তাহলে হিমদ্রোণী কি না, পার্বত্য অঞ্চলে যখন হিমবাহ ক্ষয়কার্যের ফলে ইউ আকৃতির যে ভূমিরূপ তৈরি হবে তখন সেটাকে আমরা কি বলবো, হিমদ্রোণী কিন্তু বলে থাকবো। ঠিক আছে, এরপরে চলে আসো, হিমদ্রোণী দেখতে ইউ আকৃতির, ওকে, আর এখানে নিম্নক্ষয় কিন্তু বেশি হয়। ঠিক আছে, চলো হিমদ্রোণীর পরে চলে আসো 2 নাম্বার যে আমাদের উপাদান বা দ্বিতীয় যে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সেটা হচ্ছে সার্ক বা কড়ি। দ্বিতীয়টা কি আমাদের, সার্ক বা কড়ি। সার্ক বা কড়ি কি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে না আমাদের হিমবাহের ক্ষয়কার্যের ফলে যদি কোথাও, এই দেখো কেমন হয়, একটুখানি দেখতে থাকো চিত্রটা তাহলে বুঝতে পারবে। দেখো এই দুটো মুছেই দিই তাহলে ভালো বুঝতে পারবে কি হয় না, এই যে যে আমাদের হিমবাহ তৈরি হচ্ছে বা হিমবাহের যে পর্বত গাত্র দেখতেই পাচ্ছ, এই বরাবর যদি আমাদের হিমবাহগুলো প্রবাহিত হতে থাকে, আমরা যদি একটু হিমবাহ দিয়ে দিই এখানে, এই যে হিমবাহগুলো এইভাবে এই জায়গাগুলো দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তো এই যে যে জায়গাটা এটা কি হয়, এরকম উঁচু শৈলশিরার মতো অবস্থান করে, এই জায়গাটা বা এই যে যে জায়গাগুলো শৈলশিরার মতো উঁচু হয়ে অবস্থান করে। তো এই যে উঁচু হয়ে অবস্থান করলো, হ্যাঁ, বা হাতল যুক্ত ডেক চেয়ারের মতো আকৃতির ভূমিরূপ তৈরি করলো, এটাকে আমরা কি বলবো, সার্ক বা কড়ি। ঠিক আছে, এটা দেখতে কেমন না হাতল ছাড়া ডেক চেয়ারের মতো। এই যে জায়গাটা, এই জায়গাটাকে দেখতে কেমন এইরকম, হ্যাঁ, এই যে জায়গাটা, এটা এই অঞ্চলটায় পর্বতের গা থেকে এইভাবে এসছে, এই জায়গাটা দেখতে কেমন না হাতল ছাড়া ডেক চেয়ারের মতো। এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের উপর থেকে নেমে আসছে, এটা এই জায়গাটার মতো। এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা সার্ক বা কড়ি। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, সার্ক বা কড়ি। এবার চলে আসো এই সার্ক বা কড়ি, এটা যদি ক্যারেক্টারিস্টিক্সে চলে আসি, বৈশিষ্ট্যে চলে আসি, প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা পাবো সেটা হচ্ছে কি না, এটা হাতল ছাড়া চেয়ারের আকৃতির হয়ে গেল, এটা হাতল ছাড়া চেয়ারের আকৃতির মতো হয়। এটার পিছনের দিকে খাড়া দেয়াল থাকে, দেখতেই পাচ্ছ এই যে যে দেয়ালটা বা এই যে যে দেয়ালটা, এটা তো খাড়া দেয়ালই থাকবে, তাই না? কি হয়, এর মধ্যভাগ চামচের মতো হয়, এই যে জায়গাটা পোর্শনটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে পোর্শনটা আমি দেখাচ্ছি, এই পোর্শনটা কি হয়, অনেকটা চামচের মতো হয়, গোল হাতলের মতো হয়। ঠিক আছে, আর এটি দুটি এরিটির মধ্যে অবস্থান করে। দেখো এই যে যে উঁচু যে শৃঙ্গগুলো দেখতে পাচ্ছ এগুলোকে কি বলা হয়, এরিটি বলা হয়। আমরা দ্বিতীয় বৈশিষ্ট্য এটা আমরা জানবো, আপাতত এটা জেনে নাও, দুটো এরিটির মাঝখানে থাকে। ঠিক আছে, দুটো এরিটির মাঝখানে থাকে। চলে, তাহলে আমরা এর বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এখান থেকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই সার্ক বা কড়িকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়। ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্কটল্যান্ডে একে কি নামে ডাকা হয়, কড়ি নামে ডাকা হয়।
ওকে, যদি ফ্রান্সে চলে যাই, ফ্রান্স একে কি নামে ডাকে? ফ্রান্সে একে সার্ক নামে ডাকা হয়। ঠিক আছে, চল নেক্সট যদি আমরা দেখি, নেক্সট যে বৈশিষ্ট্য, জার্মানিতে, জার্মানিতে একে কার বলে ডাকা হয়। ওকে, ওয়েলসে, ওয়েলসে একে কুম বলে ডাকা হয়। পরীক্ষায় কিন্তু আসবে এগুলো। ওকে, ক্যাম্ব্রিয়ানে কম্বি বলে ডাকা হয়, কম্বি বলে ডাকা হয়। ক্যাম্ব্রিয়ামে কম্বি বলে ডাকা হয়। নরওয়েতে বাটন বলে ডাকা হয়। নরওয়েতে বাটন বলে ডাকা হয়। কখনো কখনো কিডেল বলেও ডাকা হয়ে থাকে, বাটন বা কিডেল। ওকে, চলো তাহলে আমরা জেনে গেলাম যে এই সার্ক বা কড়িকে কোথায় কিভাবে ডাকা হয়। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই সার্ক বা কড়ির যে নামকরণ করেন, কে নামকরণ করেন? হিমবিজ্ঞানী সার পেতিয়ার, সার পেতিয়ার। ঠিক আছে, কত সালে? 1823 সালে হিমবিজ্ঞানী সার পেতিয়ার কি নামকরণ করেন? এর নাম দেন কি? শার্ক। কে? হিমবিজ্ঞানী সার পেতিয়ার। ওকে, চলে আসো। তাহলে আমরা শার্কের বৈশিষ্ট্য পেলাম, শার্কের কোথায় কি নামে ডাকা হয় সেটা পেলাম। উদাহরণ যদি দেখি, আন্টার্কটিকার ওয়ালকট শার্ক বিশ্বের বৃহত্তম ও গভীরতম শার্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে। না, আন্টার্কটিকার ওয়ালকট শার্ক, আন্টার্কটিকার ওয়াল্টার ওয়ালকট, ওয়াল্টার না, ওয়ালকট শার্ক বিশ্বের সব থেকে বৃহত্তম এবং গভীরতম। তাহলে আন্টার্কটিকার ওয়াল্টার কট শার্ক বিশ্বের বৃহত্তম এবং সব থেকে গভীরতম শার্কের কিন্তু উদাহরণ। ওকে, যদি আমি দেখি এই শার্কটার গভীরতা, তাহলে আমরা দেখব 3 কিলোমিটার গভীর। আর এর যদি প্রস্থ দেখি 16 কিলোমিটার। কত কিলোমিটার? 16 কিলোমিটার। ওকে, চলো নেক্সট আমরা চলে আসব শার্ক এবং কড়ির পর আমরা যদি দেখি, তাহলে আমরা পরবর্তী পয়েন্ট পাবো হচ্ছে, আমি একটু আগেই বললাম, এরিটি, এরিটি বা অ্যারেটি। এরিটি কি? দেখো আমি কেবলই বললাম, এখানেই চলে আসো, এখান থেকেই চলে আসবে। এরিটি কি? এই যে সার্ক রয়েছে, সার্কের দুপাশে এই যে উঁচু যে স্থান বা দুটো সার্কের মাঝে যে উঁচু স্থান, এই যে স্থানটা রয়েছে, এই স্থানটাকে আমরা কি বলবো? এই স্থানটাকে আমরা কি বলবো? এরিটি বলবো। এই যে দেখো, এই যে যে পোর্শনটা উঁচু হয়ে রয়েছে, এই পোর্শনটাকে আমরা কি বলবো? এরিটি বলবো। ঠিক আছে, এই পোর্শনটাকে আমরা কি বলবো? এরিটি। ওকে, এটাকে আমরা কি বলবো? এরিটি বলবো। তাহলে দুটো সার্কের মাঝখানে, অথবা হ্যাঁ, দুটো সার্কের মাঝখানে, এটা একটা সার্ক, এটা একটা সার্ক, এই দুটো সার্কের মাঝখানে যে উঁচু স্থানটা, এটাকে আমরা কি বলে থাকি? এরিটি বলে থাকি। তাহলে আমরা এর বৈশিষ্ট্য প্রথমেই বলবো, 1 নম্বর বৈশিষ্ট্য, যে না, দুটো সার্কের মাঝখানে অবস্থান করে। এটা বিভাজিকা, নদী বিভাজিকা হিসেবেও কাজ করে, তাই না? শৈলশিরা বা শিরদাঁড়ার মতো দেখো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, করাতের দাঁত আকৃতির মতো দেখতে। এটা কিসের মতো দেখতে হয়? করাতের দাঁত আকৃতির মতো কিন্তু এটা দেখতে হয়। হয়ে গেল এরিটি। এবং তারপরে চলে আসো, এর পরের যে বৈশিষ্ট্য আমরা পাবো, এই যে সার্ক বা কড়িগুলো রয়েছে এবং এরিটিগুলো রয়েছে, এগুলো যুক্ত হয়ে যে জায়গাটা তৈরি হয়েছে, এটা কি পিরামিডের মতো তৈরি হয়েছে না? পিরামিডের মতো তৈরি হয়েছে না এটা? এটাকে বলা হয়ে থাকে পিরামিড চূড়া। এটাকে কি বলা হয়ে থাকে? পিরামিড চূড়া বলা হয়ে থাকে। ওকে, তাহলে পিরামিড চূড়া কি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে সার্ক বা কড়ি
বা এরিটিগুলো যেখানে যুক্ত হয়ে কি করছে, এরিটিগুলো উপরে মিলিত হয়ে একটা পিরামিডের মতো চূড়ার মতো সৃষ্টি করছে। তো এই যে যে পিরামিডের মতো বা চূড়ার মতো সৃষ্টি করছে, এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা এরিটি বলে থাকি। ঠিক আছে, তবে এই এরিটি ইউরোপ মহাদেশে আল্পস পর্বতে হর্ন নামেও পরিচিত। ঠিক আছে, তাহলে পিরামিড চূড়ার আর একটা নাম কি না হর্ন। পিরামিড চূড়ার আর একটা নাম কি না হর্ন। ঠিক আছে, আর এই নামকরণটা কে করে, এই হর্ন বা ম্যাটার হর্ন কে নামকরণ করে না ইউরোপ মহাদেশের যে মানুষরা রয়েছে তারা কিন্তু এই এটাকে নামকরণ করে। আর এটা সুইজারল্যান্ডে ম্যাটার হর্ন নামে কিন্তু পরিচিত। শুধু ম্যাটার হর্ন না, আরও নামে সুইজারল্যান্ডে ডাকা হয়। সেটা হচ্ছে ম্যাটার হর্ন, ভিস হর্ন, ওয়েস হর্ন। যেমন আমাদের ভারতবর্ষে যদি আমরা এর উদাহরণ দেখি, মাকালু পর্বত, আমাদের হিমালয়ের মাকালু পর্বত, মাকালু পর্বতটা কিন্তু কিসের উদাহরণ না এরই এই যে যে পিরামিড চূড়ার কিন্তু একটা উদাহরণ। ঠিক আছে, আর এই পিরামিড চূড়া কি করে, অনেকগুলো নদী উপত্যকা হিসেবে অবস্থান করে এবং এগুলোর এই পিরামিড চূড়া থেকে সার্ক এবং কড়িগুলো দুদিকে কিন্তু বিস্তার লাভ করে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম পিরামিড চূড়া। পিরামিড চূড়ার পরে চলে আসো কর্তিত শৈলশিরা। যেমন দেখো নদীর ক্ষয়কার্যের ফলে আমরা কর্তিত ইন্টারলকিং স্পার পাই, কর্তিত শৈলশিরা। ঠিক দেখো এইরকম যে এই যে মাঝখান বরাবর যদি নদী নদী বয়ে যায়, তাহলে নদী যেরকম ক্ষয়কার্য করে ঠিক একইভাবে হিমবাহ এই বরাবর ক্ষয় করে করে এইভাবে কি করে করেছে না শৃঙ্খলিত আকারে তৈরি করেছে, পার্বত্য অঞ্চল উপত্যকা দুই দিকে প্রবাহিত হয়েছে। তো এগুলোকে আমরা কি বলি, শৃঙ্খলিত শৈলশিরা বা কর্তিত শৈলশিরা কিন্তু আমরা বলি। কেন বলে থাকি, কারণ হিমবাহ যদি এই ছবিটাকে আমি একটু অন্যরকম ফরম্যাটে দেখাই, তাহলে দেখো কি হয় না এই বরাবর, এই যে এই বরাবর কি করে না হিমবাহ ক্ষয়কার্য করে থাকে। তো এই যে শৈলশিরা তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলে থাকি, কর্তিত শৈলশিরা। এটা কিসের কাজের ফলে সৃষ্টি হয়, কখনো কখনো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, তবে হিমবাহের ক্ষয়কার্যের ফলেও এটা কিন্তু সৃষ্টি হয়। আর এর অগ্রভাগ কিভাবে কিভাবে থাকে, উলম্বভাবে কিন্তু কাটা থাকে। হ্যাঁ, আর এটা অনেকটা কি হয় হিমদ্রোণীর মতো তৈরি হয়। হ্যাঁ, দেখো এই যে যে জায়গাটা, এটা তো আমার হিমদ্রোণী, আর এই জায়গাটাকে আমরা কি বলছি, কর্তিত শৈলশিরা বলছি। ওকে, বা এটাকে আমরা কি বলে থাকি, ঝুলন্ত উপত্যকাও বলে থাকি। এই যে যে অংশটা এটা ঝুলে রয়েছে না, ঝুলে থাকার মতো রয়েছে। দেখো হিমদ্রোণীর ছবিতে চলে আসো, হিমদ্রোণীর ছবিতে যদি দেখো এখান দিয়ে হিমদ্রোণী প্রবাহিত হয়েছে, আর এগুলোকে আমরা কি বলছি, কর্তিত শৈলশিরা। দেখো এটা ঝুলে রয়েছে না, সেই জন্য এটাকে ঝুলন্ত উপত্যকাও বলা হয়ে থাকে। এটাকে কি বলা হয়ে থাকে, ঝুলন্ত উপত্যকাও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী বৈশিষ্ট্য জেনে গেলাম। ঝুলন্ত উপত্যকা কি, ঝুলন্ত উপত্যকা কিন্তু অনেকটা কি অবস্থায় থাকে, এই যে ইউ আকৃতির উপত্যকা দেখছো এর উপর ভাসমান অবস্থায় রয়েছে, এর উপরে কি অবস্থায় রয়েছে না ভাসমান অবস্থায় রয়েছে। আর এই উপত্যকা কিসের মধ্যে তৈরি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে নদীর মধ্যে কিন্তু এটা তৈরি হয়। ক্লিয়ার, আর এটা পর্বতের গাত্রে ইউ আকৃতির কিন্তু ভূমিরূপ সৃষ্টি করে। ওকে, চলো নেক্সট আমরা তারপর চলে আসব এখান থেকে, যেটা সেটা হচ্ছে রসে মোতানো। কি কি পয়েন্টে চলে আসবো, রসে মোতানো। রসে মোতানোটা কি দেখো না, হিমবাহের হিমবাহ যখন প্রবাহ হচ্ছে, ভূমিটা যদি আমরা এইরকম দেখি, এইভাবে যদি দেখি, তো যদি হিমবাহ এই দিক থেকে প্রবাহিত হয়, হিমবাহ কোন দিক থেকে প্রবাহিত হয় না হিমবাহ যদি এই দিক থেকে প্রবাহিত হয় এই বরাবর, তো এই এই পাশে কি হয়, হিমবাহের ক্ষয়কার্যের ফলে মানে ঘর্ষণের ফলে এখানে কি সে মসৃণ ভূভাগ তৈরি হয়। আমরা জানি হিমবাহ দুই রকম ভাবে কাজ করে, একটা হচ্ছে ঘর্ষণ আর একটা হচ্ছে উৎপাটন। তো এখানে ঘর্ষণ প্রক্রিয়ায় কি হবে না এই পাশের যে ভূমিভাগ সেটা মসৃণ প্রকৃতির হবে, আর একটা ভাবে হিমবাহ ক্ষয় করে থাকে সেটা হচ্ছে উৎপাটন।
তো এখানে উৎপাটন প্রক্রিয়া, হিমবাহ যখন এদিকে প্রবাহিত হচ্ছে তখন এখানে উৎপাটন প্রক্রিয়া, এখানে কি হয় না অমসৃণ ভূভাগ তৈরি হয়, এপাশে মসৃণ এপাশে অমসৃণ ভূভাগ তৈরি হয়। তো এই যে এক পাশে মসৃণ আর এক পাশে অমসৃণ ভূমিভাগ তৈরি হচ্ছে, এই যে ভূমিরূপ এটাকে আমরা কি বলে থাকি, এটাকে কিন্তু আমরা বলে থাকি রসে মতানো। কি বলে থাকি? রসে মতানে। রসে, এটাকে তাহলে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি রসে মতানে। এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি রসে মোটানো। বোঝা গেছে? তাহলে এর বৈশিষ্ট্য যদি বলি এইগুলোই বলবো, যে এক পাশে মসৃণ প্রকৃতির হয় ঘর্ষণ প্রক্রিয়ার জন্য, আর এক পাশে উৎপাটন প্রক্রিয়ার জন্য অমসৃণ হয়, এগুলোই বলবো, তাই না? আর এইখানে যে অমসৃণ যে জায়গাটা রয়েছে সেটাকে আমরা কি বলে থাকি? লি বলে থাকি। ওকে, এই যে যে ভূভাগটা এটাকে আমরা কি বলে থাকি? লি বলে থাকি। হ্যাঁ, পরীক্ষার সময় কিন্তু দিয়ে দেবে। ওকে, চলো নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্র্যাগ অ্যান্ড টেল। পরবর্তী ভূমিরূপ সেটা হচ্ছে কি, রসে মতানোর পরে পরবর্তী ভূমিরূপ ক্র্যাগ অ্যান্ড টেল। ক্র্যাগ অ্যান্ড টেল যদি আমরা দেখি তাহলে ক্র্যাগ অ্যান্ড টেল কাকে বলবো? না, যে সমস্ত অঞ্চলে কঠিন শিলা এবং নরম শিলা পাশাপাশি অবস্থান করছে, ঠিক আছে, কি হবে না কঠিন শিলা এবং নরম শিলা পাশাপাশি অবস্থান করবে, সেটাকে আমরা কি বলবো? সেই অঞ্চলে যে ভূমিরূপটা বিশেষভাবে তৈরি হয় সেটা হলো কি না, একটা অংশ লেজের আকারে এগিয়ে যায় আর একটা অংশ কি থাকে, ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। যেমন দেখো কোনো স্থানে ধরো এইরকম একটা শিলা রয়েছে, এখানে এই একটা শিলা, আর এই পাশে ধরো কঠিন শিলা এইভাবে বয়ে গেছে। এক মিনিট, দেখো এটা হচ্ছে আমাদের নরম শিলা, ঠিক আছে, এটা আমাদের কঠিন শিলা। ঠিক আছে, এবার দেখো কি হয়েছে, হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে হিমবাহের প্রবাহপথে নরম শিলা এবং কঠিন শিলা অবস্থান করেছে। অবস্থান করার জন্য এই নরম শিলাটা বেশি ক্ষয় হয়েছে, এই অংশটা কি হয়েছে না বেশি ক্ষয় হয়েছে, এই অংশটা বেশি ক্ষয় হয়েছে। আর এই যে পার্টটা রয়েছে কঠিন শিলা, এই কঠিন শিলার জন্য এ পাশে কিন্তু সেইভাবে ক্ষয় হয়নি। এই পাশের যে নরম শিলা রয়েছে এটাও নরম শিলা, হ্যাঁ, এটা কিন্তু সেইভাবে ক্ষয় হয়নি। কিসের জন্য না এই কঠিন শিলা থাকার জন্য। তো এটা লেজের আকারে দেখ পুচ্ছ বা লেজের আকারে বেরিয়ে গেছে, আর এটা ক্র্যাগ বেশি ক্ষয়প্রাপ্ত হয়েছে। তো এই ধরনের ভূমিরূপকে, এই যে ভূমিরূপটা, এই ধরনের ভূমিরূপকে আমরা কি বলে থাকি? ক্র্যাগ ও টেল। এটাকে আমরা টেল বলি, এটাকে আমরা ক্র্যাগ বলে থাকি। ওকে, তো এইরকম কঠিন এবং নরম শিলা অবস্থান করলে যখন কি হয়, কঠিন শিলার জন্য নরম শিলা এক পাশে বেশি ক্ষয় হচ্ছে আর এক পাশে তো ক্ষয় হচ্ছে না, কারণ এটা সাপোর্ট করছে, আর হিমবাহ এদিক থেকে এইদিকে প্রবাহিত হচ্ছে। এরকম যদি কন্ডিশন হয় তখন সেটাকে আমরা কি বলে থাকি? ক্র্যাগ এবং টেল বলে থাকি। ওকে, চলো এরপর চলে আসো হিমবাহ, হিমশিড়ি। যেমন আমাদের নদীর সোপান আমরা পড়েছিলাম, হ্যাঁ, ঠিক একই রকম ভাবে হিমশিড়ি। হিমশিড়ি কি না কোথাও হিমবাহ ক্ষয়কার্য করে এইরকম সিঁড়ির মতো ধাপে ধাপে যদি নেমে আসে, তো পাশ থেকে এইভাবে যদি সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে আসে, তো তখন সেটাকে আমরা কি বলে থাকি? হিমশিড়ি বলে থাকি। তখন সেটাকে আমরা কি বলে থাকি? হিমশিড়ি থেকে বলে বলে থাকি। আর এই হিমশিড়ির মধ্যে যদি কোনো হ্রদের সৃষ্টি হয় সেটাকে আমরা হিমশিড়ি হ্রদ বা প্যাটার্ন স্টার হ্রদ বলে থাকি। ভীষণ ইম্পর্টেন্ট, প্যাটার্ন স্টার হ্রদ। এই যে হ্রদটা, এই হ্রদটাকে আমরা কি বলে থাকি? প্যাটার্ন স্টার হ্রদ, বা এটাকে আমরা কেটল হ্রদও বলে থাকি। ঠিক আছে, যেমন আমাদের হিমালয়ের রূপকুণ্ড, হেমকুণ্ড, হ্যাঁ, হিমালয় পর্বতমালায় রূপকুণ্ড,
হেমকুণ্ড, এই ধরনের হ্রদের কিন্তু উদাহরণ। ওকে, চলো একদম লাস্ট যে বৈশিষ্ট্যটা আমাদের যে ভূমিরূপটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ফিওর্ড। ফিওর্ড কি না, কিছুই না, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আংশিক জলপূর্ণ গিরিখাত। ধরো এই যে হিমবাহ রয়েছে, ক্ষয়কার্য করেছে, হিমদ্রোণী তৈরি করেছে, সেটা যদি একটা সারা বছর জল জমে থাকে, বরফের সাথে সাথে যদি জলও জমে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ফিওর্ড বলবো। তাহলে ফিওর্ড কি না, গিরিখাতে সৃষ্ট জলাশয় যেটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা কি বলবো? ফিওর্ড বলবো। ফিওর্ডের যদি বৈশিষ্ট্য দেখি, এটা বেসিক্যালি যেটার জন্য তৈরি হয়েছে সেটা কি না, এই ফিওর্ড হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, 1 নাম্বার। 2 নাম্বার কি, খুব বেশি গভীর হয় তা কিন্তু না, হ্যাঁ, খুব গভীর কম, ভালোই গভীর হয়, মানে তোমার কি বলবো, ব্যাপারটা বোঝাতে পারছি না, মোটামুটি জল জমার মতো গভীর হয়, ঠিক আছে ফিওর্ডগুলো, ঠিক আছে। আর কি হয়, এটার আকৃতি সবসময় ছোট হয়, হ্যাঁ, এই ফিওর্ডের আকৃতি ছোট হয়। আর এই ফিওর্ড সব থেকে বেশি দেখতে পাওয়া যায় নরওয়েতে। নরওয়েতে ফিওর্ড সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, সেই জন্য নরওয়েকে কি বলা হয়ে থাকে? ফিওর্ডের দেশ কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। চলো, তাহলে ফিওর্ড কিন্তু একটা ডুবন্ত উপত্যকা, যেটা আমরা জার্মান শব্দ ফোর্ডেন থেকে পেয়ে থাকি। ওকে, চল, তাহলে ফিওর্ড সব থেকে বেশি দেখতে পাওয়া যায় নরওয়েতে, সেই জন্য নরওয়েকে কি বলা হয়? ফিওর্ডের দেশ বলা হয়ে থাকে, হ্যাঁ, দ্য ল্যান্ড অফ ফিওর্ড, নরওয়েকে বলা হয়ে থাকে। আর ফিওর্ড কি না, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আংশিক জলপূর্ণ একটা ভূভাগ, যেটা ফিওর্ড নামে পরিচিত। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি তোমাদের দীর্ঘদিন মানে 1 সপ্তাহ মতো ক্লাস দিতে পারিনি বিভিন্ন কারণে, তো আজ আমি প্রথম ক্লাস তোমাদের দিলাম এটা, এবং আজ রাত 8:30টার সময় আমি তোমাদের লাইভ ক্লাস দেব, তো প্রত্যেকে প্রেজেন্ট থেকো। সেখানে আমরা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং হিমবাহটা আমরা কমপ্লিট করে দেবো। ওকে, দেখা হবে আগামী ভিডিওতে। তত সময়ের জন্য জয় হিন্দ, জয় ভারত।